হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ক্লাসে নতুন কিছু নিয়ে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 12তম সপ্তাহে প্রথম অধ্যায় থেকে, মানে উপনিবেশিক যুগ ও বাংলা স্বাধীনতার সংগ্রাম, এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল। আজকে আমরা এই চ্যাপ্টারের মানে পার্ট 1টা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এই আলোচনায় আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ কুইনুল ইসলাম স্বপন, সহকারী শিক্ষক, হেডওয়ে মডেল স্কুল। তোমরা দেখেছি অনেকেই তোমাদের সমস্যা হয়ে থাকে যে এই প্রথম চ্যাপ্টারে এই যে ধারাবাহিক ঔপনিবেশিক যুগ, তারপরে উপনিবেশিক শাসনের পটভূমি, যে তোমরা অনেকেই মনে রাখতে পারো না, এইগুলো এলোমেলো হয়ে যায়। এই জন্য আমি তোমাদের সুবিধার্থে আমি বই থেকে যে শাসক এবং শাসক গোষ্ঠী ছিল তাদের ধারাবাহিকতায় আমি এই ক্লাসটা সাজিয়েছি। আশা করি তোমাদের কাছে এটা সহজ মনে হবে। আর সবচেয়ে যে বিষয়টা হচ্ছে, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে, ঘুরে ফিরে এখান থেকেই বারবার প্রশ্ন আসে। আমাদের প্রাচীন যুগের শাসন ব্যবস্থা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই চ্যাপ্টারে আছে। তো আজকে আমরা এই প্রথম পর্বে আমরা জানবো যে উপনিবেশিক যুগ আর উপনিবেশিক শাসনের পটভূমি সম্পর্কে আমরা জানবো। তো আমরা আবার প্রথমে আসি। তোমরা একটা জিনিস খেয়াল করবা, এখানে আমি যে বিষয়গুলো তুলে ধরেছি, এই বিষয়গুলোই মূলত এখানে মেইন বিষয়গুলো আমি এখানে তুলে ধরেছি। এইগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, মানে এর বাইরে থেকে তেমন একটা বেশি প্রশ্ন আসে না। তো এখানে এছাড়াও এই পয়েন্টগুলো ছাড়াও আমি যে কথাগুলো বলবো এগুলো তোমরা নোট করে রাখবা, কারণ যে তোমাদের সহজ হবে বিষয়টা বুঝতে। আর তোমরা একটা জিনিস খেয়াল করবা যে আমি এখানে যে ধারাবাহিকতা রেখেছি, এই ধারাবাহিকটা তোমরা যদি মেনটেন করতে পারো তাহলে তোমরা খুব সহজেই এই চ্যাপ্টারটা আয়ত্ত করতে পারবা। তো আমরা চলে যাই পার্ট একে। প্রথমেই আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে ঔপনিবেশিক ও যুগ। তাহলে ঔপনিবেশিক বা ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায়, আমরা কি বুঝি? ঔপনিবেশিক শাসন হচ্ছে যে একটা দেশ যখন বহিরাগত কোনো শক্তি বা কোনো বহিরাগত কোনো দেশ বা শক্তি বা গোত্র কর্তৃক শাসন করা হয়, তখন তাকে ঔপনিবেশিক শাসন বলে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি আমাদের এই বাংলায় প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার বা বিভিন্ন অঞ্চলের শাসকরা এসে আমাদেরকে এখানে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। যে অনেক শাসক আছে যে যারা মানে বাঙালি না, অর্থাৎ অন্য এলাকা থেকে এসে তারা আমাদেরকে শাসন করেছে। শুধু যে ইংরেজরাই শাসন করেছে তা না, তার পূর্বে প্রাচীন আমলে কিন্তু আমাদের এখানে বহিরাগতরা শাসন করে আসছিল, দীর্ঘদিন যাবৎ শাসন এবং শোষিত হয়েছে আমরা। এবার আসি, আমরা যাই ঔপনিবেশিক শাসনের পটভূমি। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে অনেক শাসকরা যারা আসছে তারা ধারাবাহিকভাবে তোমরা যদি এই বিষয়টা মনে রাখতে পারো তাহলে তোমাদের কাছে খুব সহজ হবে বিষয়টা। অনেক স্টুডেন্টই বলে থাকে যে এই বিষয়টা বা ঔপনিবেশিক শাসনের যে পটভূমিটা এটা তাদের কাছে কঠিন মনে হয়। তো আমি আশা করি আমার এই ক্লাসটা তোমাদের কাছে সহজ মনে হবে। এবার আসি যে ঔপনিবেশিক শাসনের যে পটভূমি, যে প্রথমেই প্রাচীন যুগে সর্বপ্রথমেই মৌর্য বংশ তারা শাসন প্রতিষ্ঠা করেছিল বাংলায়। মৌর্য সম্রাট অশোক তিনি বাংলায় শাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং তার অধীনে ছিল উত্তর বাংলা। আমাদের যে বাংলার উত্তরাংশ ছিল তার অধীনে, এবং তিনি দীর্ঘদিন যাবৎ শাসন করে আসছেন। এরপরে মৌর্য বংশের পরে যে বংশ আসে সেটা হচ্ছে গুপ্ত শাসকরা তারপর দীর্ঘদিন যাবৎ তারা শাসন করে আসছিল আমাদের এই বাংলা। গুপ্ত বংশের অধীনে ছিল পূর্ব বাংলা, উত্তর বাংলা আর হচ্ছে দক্ষিণ বাংলা। এই দুইটা অঞ্চল আমাদের বাংলার, এই দুইটা অংশ গুপ্ত বংশদের অধীনে ছিল। তারা দীর্ঘদিন যাবৎ শাসন করেছে আমাদের এই উত্তর বাংলা এবং দক্ষিণ বাংলা। তারপর যে শাসকের নাম আসে তিনি হচ্ছেন শশাঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা নাম, এবং তিনিই ছিলেন এই বাংলার মানে বাঙালি প্রথম শাসক
এই শশাঙ্ক, তিনি একমাত্র প্রাচীন যুগে তিনি একমাত্র শাসক ছিলেন যিনি বাঙালি শাসক ছিলেন, শশাঙ্ক। তার যুগে দেখা যায় যে এই বাংলায় খুব সুশৃঙ্খলভাবে তিনি শাসন করেছিলেন এবং বাংলার প্রজারাও শান্তিতে বসবাস করছিল, এবং তার সময়কালটাই কিন্তু খুব শান্তি ছিল শশাঙ্কে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শশাঙ্ক বেশি দিন শাসন করতে পারেননি, তিনি মাত্র প্রায় 30 বছর শাসন করেছিলেন। তিনি মৃত্যুবরণ করেছিলেন আনুমানিক 636 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর পরে বাংলায় একটা অরাজকতা সৃষ্টি হয়, সেটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি মাৎসন্যায়। তো মাৎসন্যায় হচ্ছে মাৎসন্যায় হচ্ছে আইন বিবর্জিত রাষ্ট্র, অর্থাৎ যেখানে এই শশাঙ্কের মৃত্যুর পরে আমাদের বাংলায় শাসকের অভাব সৃষ্টি হয়েছিল। তখন কোনো শাসক ছিল না, তখন যে যার মানে যে গোষ্ঠীর বা যে জাতির তাদের বেশি শক্তি ছিল তারাই সেখানে প্রভাব খাটিয়েছিল, মানে খুব বিশৃঙ্খলা অবস্থায় ছিল, যে যেরকমভাবে পারছে এইভাবে শাসন করছে এইরকম, মানে কোনো আইন নির্দিষ্ট কোনো আইন ছিল না, মানে যাকে ওই সময়টাকে মাৎসন্যায় বলা হয়। তো এই মাৎসন্যায় থেকে তোমাদের প্রায় সময় কিন্তু প্রশ্ন আসে, এবং এই শশাঙ্ক থেকেও প্রশ্ন আসে, কারণ শশাঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি কিন্তু একমাত্র বাঙালি শাসক ছিলেন, যে কারণে ঘুরে ফিরে ওনার এবং এই মাৎসন্যায় থেকে প্রশ্ন আসে প্রায় সময়। তো তোমরা এই মাৎসন্যায় যুগটা মনে রাখবা। এরপরে যে শাসক গোষ্ঠী আসে তারা হচ্ছে পাল শাসক, মানে বুদ্ধ শাসক গোষ্ঠী ছিল তারা। পাল বংশেরা প্রায় এই বাংলায় প্রায় দীর্ঘ 400 বছর শাসন করেছিল এই পাল শাসকরা। তো পাল শাসকের পরে বা দীর্ঘ 400 বছর আমাদের এই বাংলাটা ছিল পাল শাসকদের অধীনে। পাল শাসকের পরে আসে সেন বংশ। এই সেন বংশে তারা প্রায় 150 বছর শাসন করেছিলেন। সেন বংশের এখানে অনেক শাসক ছিলেন, যেমন বল্লাল সেন, তারপর হেমন্ত সেন, সামন্ত সেন, তারপর সর্বশেষ যে শাসক ছিলেন সেন বংশের তিনি হলেন লক্ষণ সেন। এই সেন বংশে আসার পরই কিন্তু প্রাচীন যুগের শাসন ব্যবস্থাটা আর সমাপ্তি ঘটে। তারপরে কিন্তু এখানে নতুন আরেকটা শাসন ব্যবস্থা চালু হয়। এতটুকু পর্যন্তই কিন্তু মানে প্রাচীন যুগের শাসন ব্যবস্থা ধরা হয়। তো এরপরে কিন্তু নতুন একটা পাল না, মানে সেন বংশের পরে কিন্তু নতুন একটা শাসন ব্যবস্থা শুরু হয়, সেটা হচ্ছে খলজি বংশের শাসন ব্যবস্থা। মানে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন বখতিয়ার খলজি, মানে ওনার পুরা নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি 1204 খ্রিস্টাব্দে বাংলায় দখল করেন। তখন তার আমলে বাংলা তার অধীনে চলে গিয়েছিল 1204 খ্রিস্টাব্দে, কিন্তু তিনি বেশি দিন শাসন করতে পারেননি। 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছিলেন। তারপর ওনার মৃত্যুর পর খলজি বংশের আরও অন্যান্য শাসক ছিলেন যারা 1338 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা শাসন করেছিল। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, খলজি বংশ থেকে কিন্তু মুসলিম শাসন প্রতিষ্ঠা শুরু হয়, মানে মুসলিম শাসন শুরু হয় এই বাংলায়। তখন কিন্তু মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন এই বখতিয়ার খলজি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি কিন্তু এই বাংলায় সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। ওনার সময় থেকেই কিন্তু বাংলায় ইসলাম প্রচার শুরু হয়, এবং ওনার সময়ে বা এই খলজি বংশের শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই কিন্তু পশ্চিমাঞ্চল থেকে, মানে পশ্চিমা বিশ্ব থেকে অনেক সুফি সাধক বাংলায় আসেন, যারা ইসলাম প্রচার করার জন্য আসেন, এবং তারা ইসলাম প্রতিষ্ঠা করতে সফলতা লাভ করেন। এবং তারপরে এখানে একটা বিষয় খেয়াল করে দেখা যায় যে নিম্নবর্ণের হিন্দুরা যারা উচ্চবর্গের হিন্দুদের কাছে তারা শোষিত হতো, তারা কিন্তু এই খলজি বংশের যুগে, মানে 1204 খ্রিস্টাব্দের থেকে পর থেকে তারা কিন্তু ধর্মান্তরিত হতে লাগলো। নিম্নবর্গের যে হিন্দুরা ছিল, তারা যারা উচ্চবর্গের হিন্দুদের মাধ্যমে তারা শোষিত হতো, তারা ইসলাম ধর্মান্তরিত হতে লাগলো। তারপর এইভাবে আস্তে আস্তে খলজি বংশী এবং সুফি সাধকরা তারা বাংলায় ইসলাম প্রতিষ্ঠা শুরু করলেন।
তারপর আসে যে খলজি বংশের পর 1338 খ্রিস্টাব্দের পর আরেকটা শাসন শুরু হয়, সেটা হচ্ছে হুমায়ুনের অধীনে। মানে হুমায়ুন হচ্ছেন বাবরের মানে পুত্র হুমায়ুন। তিনি কিন্তু এই বাংলায় 1538 খ্রিস্টাব্দের দিকে, মানে এর আগে আরেকটা যুগ ছিল যে সুলতানি যুগ ছিল। এখানে সুলতানি যুগ মানে খলজি বংশের পরে আরেকটা যুগ ছিল সুলতানি যুগ। এই সুলতানি আমলে মানে তারা স্বাধীনভাবে বাংলা শাসন করেছিল, অর্থাৎ যাকে বলা হয় স্বাধীন সুলতানি আমল। স্বাধীন সুলতানি আমল বলতে তারা কিন্তু দিল্লির যে শাসক ছিল, দিল্লির শাসকদের যে নিয়মকানুন ছিল তারা মানতেন না, অর্থাৎ তারা তাদের নিজের মতো করে বাংলা শাসন করেছিলেন, যে কারণে তাদেরকে সেই আমলটাকে স্বাধীন সুলতানি আমল বলা হয়। স্বাধীন সুলতানি আমল মূলত 1338 থেকে এটা এখানে আসে নাই, মানে 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সুলতানি আমল ছিল। সুলতানি আমলের পর আসে যে হুমায়ুন, মানে দিল্লির যে সম্রাট ছিলেন, বাবরের পুত্র ছিলেন হুমায়ুন, তিনি 1538 খ্রিস্টাব্দে বাংলায় চলে আসেন। মানে শেরশাহর সাথে তিনি যুদ্ধ করতে করতে বাংলায় চলে আসেন। তখন বাংলায় আসার পর তিনি বাংলা শাসনভার তার নিজের হাতে নিয়ে যান, অর্থাৎ তার দখলে নিয়ে যান। তখন তিনি 1538 থেকে মাত্র 2 বছর তিনি শাসন করেছিলেন। 1538 থেকে 1540 পর্যন্ত এই হুমায়ুন তিনি বাংলা শাসন করেছিলেন। এই বাংলায় আসার পরে তিনি শেরশাহর সাথে যুদ্ধ করতে করতে তিনি যখন বাংলা দখল করেন, তখন বাংলার প্রকৃতি তার কাছে এতই ভালো লেগেছিল যে তিনি আর ফিরে যাননি দিল্লিতে। তখন তিনি এখানেই থেকে যান এবং তিনি এই বাংলার প্রকৃতির সৌন্দর্যের নাম অনুসারে তিনি বাংলাকে নাম দিয়েছিলেন জান্নাতাবাদ, নামকরণ করেছিলেন জান্নাতাবাদ। কারণ তার কাছে এতই সুন্দর, তিনি বাংলার প্রকৃতির সৌন্দর্য দেখে এতই মুগ্ধ হয়েছিলেন যে তিনি জান্নাতের সাথে, মানে তার কাছে মনে হয়েছিল যে এটা এক ধরনের জান্নাত, যে কারণে তিনি বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন। তারপর হুমায়ুন কিন্তু আবার 1540 খ্রিস্টাব্দে তিনি ক্ষমতা হারার পরে তিনি কিন্তু এই শেরশাহর কাছে আবার পরাজিত হওয়ার পরে এখানে কিন্তু নির্দিষ্ট কোনো শাসক ছিল না। তখন এই সুযোগে কোনো নির্দিষ্ট শাসক না থাকার কারণে এই সুযোগে বাংলায় আরেকটা শাসন ব্যবস্থা শুরু হয়, সেটা হচ্ছে বারোভূঁইয়া। বারোভূঁইয়া হচ্ছে তোমার তখনকার সময়ে মানে স্বাধীন চেতা কিছু জমিদার শ্রেণী গড়ে ওঠে আর কি, যাদেরকে আমরা একত্রে বলি যে বারোভূঁইয়া হচ্ছে তখনকার সময়ের যে জমিদার শ্রেণী গড়ে উঠেছিল, তাদের সবাইকে একত্রে বলা হতো বারোভূঁইয়া। তো বারোভূঁইয়াদের তখন শাসক ছিলেন ইসাখা। তো বারোভূঁইয়া শাসন প্রতিষ্ঠা হওয়ার পর তখন হুমায়ুনের ছেলে, দিল্লির সম্রাট ছিলেন হুমায়ুনের ছেলে আকবর, তখন তিনি দেখলেন যে তার বাবা এখানে এসেছিলেন শাসন প্রতিষ্ঠা এবং শাসনও করেছিলেন কিছুদিন যাবৎ। তখন তিনিও বাংলার দিকে নজর দেন। আকবর নজর দেওয়ার পরে তখন তিনি চাইছিলেন যে বাংলা আবার পুনরায় শাসন করার জন্য। তখন মানসিংহকে বারোভূঁইয়ার শাসক ইসাখার কাছে তিনি পাঠান। ইসাখার কাছে পাঠানোর পরে যে বিষয়টা হয় যে তারপর মানসিংহকে ইসাখার নিকট পাঠানোর পরে তখন ইসাখা এবং মানসিংহের মধ্যে যুদ্ধ শুরু হয়। তখন এই বাংলাকে দখল করার জন্য মানসিংহ এবং ইসাখার মধ্যে যুদ্ধ শুরু হয়, কিন্তু সমস্যা হলো যুদ্ধে কোনো ফলাফল আসেনি। তো যুদ্ধে কোনো ফলাফল না আসার কারণে তাদের উভয় পক্ষের সম্মতিতে তারা একটা চুক্তি সম্পাদন করে। মানসিংহ এবং ইসাখা তারা একে অপরের সাথে চুক্তি সম্পাদন করে। এই চুক্তি হওয়ার পর তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারপর দেখা গেল কি আকবর এবং মানসিংহ যখন পাঠানো এই চুক্তির মাধ্যমে তারা এই মুঘল সম্রাট এবং বারোভূঁইয়ার শাসক যে ইসাখা, তারা উভয়ের সমন্বয়ে তারা বাংলা শাসন করতে লাগলেন। তখন তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারপর দেখা গেল কি আকবরের মানে মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর তখন ক্ষমতায় আসেন, দিল্লির ক্ষমতায় আসেন। তো
তো জাহাঙ্গীর ক্ষমতায় আসার পরে আর এদিকে ইসাখার মৃত্যুর পরে, মানে আমাদের যে ইসাখার মৃত্যুর পরে, তার পুত্র আসে মুসাখা, ক্ষমতায় আসে তার পুত্র মুসাখা। এদিকে আকবরের মৃত্যুর পরে ক্ষমতায় আসে জাহাঙ্গীর, আর ইসাখার মৃত্যুর পরে তার ক্ষমতায় আসে তার পুত্র মুসাখা। তখন তারা যখন ক্ষমতায় আসে তখন এই ইসাখার পুত্র মুসাখা আর হচ্ছে আকবরের পুত্র জাহাঙ্গীর, তারা যখন ক্ষমতায় আসে তখন তারা তাদের বাবাদের মানে অর্থাৎ আকবর এবং মুসাখার মধ্যে যে ইসাখার মধ্যে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি তারা মানে তাদের সন্তানরা মানতে রাজি না। তাই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়, যে কারণে জাহাঙ্গীর চেয়েছিল সে সম্পূর্ণ ক্ষমতা নেওয়ার জন্য। তাই জাহাঙ্গীর মুসাখার কাছে সৈন্য প্রেরণ করে এবং ইসলাম খানকে মুসাখার কাছে পাঠালেন। মানে ইসলাম খানের পূর্ণ নাম হচ্ছে ইসলাম খান চিশতি, মানে ইসলাম খান চিশতিকে মুসাখার কাছে পাঠালেন। কিন্তু পাঠানোর পরে মুসাখা এবং ইসলাম খানের মধ্যে পূর্ণ একটা যুদ্ধ হয়। সেটা ছিল 1610 সালে তাদের মধ্যে যুদ্ধ হয়। ইসলাম খান আকবর কর্তৃক সম্রাট জাহাঙ্গীর ইসলাম খানকে মুসাখার কাছে পাঠানোর পরে তাদের মধ্যে যুদ্ধ হয়। আর সে যুদ্ধে মানে 1610 সালে ইসলাম খানের কাছে মুসাখা পরাজিত হন। এই পরাজিত হওয়ার পরে মুসাখা যখন পরাজিত হন তখন সম্পূর্ণ ক্ষমতা এই জাহাঙ্গীরের কাছে বা জাহাঙ্গীরের অধীনে চলে যায়, সম্রাট জাহাঙ্গীরের অধীনে চলে যায়। তখন ইসলাম খান চিশতি তিনি সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকাকে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। তখন কিন্তু 1610 সালের পর থেকে কিন্তু সম্পূর্ণ ক্ষমতা মুঘলদের হাতে চলে যায়, মানে বাংলার সম্পূর্ণ ক্ষমতা মুঘলদের হাতে চলে যায়। আর এর আগে আমরা দেখেছি যে এর আগে যে হুমায়ুনের পুত্র আকবর যে শাসন করেছিল, তখন কিন্তু সম্পূর্ণ ক্ষমতা কিন্তু মুঘলদের মানে আকবরের কাছে ছিল না, বারুবুইয়া ইসাখার কাছেও ছিল। তখন তাদের সমন্বয়ে বাংলা শাসিত হয়েছিল। কিন্তু যখন জাহাঙ্গীর ক্ষমতায় আসেন তখন জাহাঙ্গীর ইসলাম খানের মাধ্যমে মুসাখাকে পরাজিত করে সম্পূর্ণ ক্ষমতা জাহাঙ্গীরের অধীনে চলে যায়, অর্থাৎ দিল্লির অধীনে চলে যায়। তখন মুঘলদের অধীনে চলে যাওয়ার পর তারা এই বাংলাকে দীর্ঘদিন যাবৎ শাসন করে আসছিল। কিন্তু তারপরে দেখা গেল কি মুঘলদের দুর্বলতায় মানে তারা আস্তে আস্তে দিন দিন মানে দুর্বল হতে লাগলো। আর এই দুর্বলতার সুযোগে আমাদের বাংলায় আরেকটা শাসক গোষ্ঠী গড়ে ওঠে, সেটা হচ্ছে স্বাধীন নবাব গোষ্ঠী, নবাব বংশ প্রতিষ্ঠিত হয়। আর এই ধারাবাহিকতায় সেই নবাব বংশের ধারাবাহিকতায় আমাদের এখানে আসেন যে নবাব সিরাজউদ্দৌলা। তো আমরা নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসটা আমরা জানি যে নবাব বংশের সর্বশেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তো নবাব সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে তিনি ক্ষমতায় আসেন। তো ক্ষমতায় আসার পরে তিনি বেশি দিন ক্ষমতায় থাকতে পারেন নাই, কারণ ওনার সেনাপতি যে মীর জাফর ছিল, মীর জাফরকে নিয়ে তখন ইংরেজরা বাংলায় আসে। তখন ইংরেজরা তারা নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরকে নিয়ে ষড়যন্ত্র করে নবাব সিরাজউদ্দৌলাকে তারা হত্যা করে এবং ইংরেজদের অধীনে বাংলার শাসন ব্যবস্থা চলে যায়। এরা 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে ক্ষমতা তারা দখল করেছিল ইংরেজরা। তারপরের ইতিহাসটা আমরা সবাই জানি, ইংরেজরা কীভাবে শাসন করেছিল তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। তো এর পরবর্তী মানে আমরা এর পরের পর্বে আমরা জানবো যে ইংরেজ শাসনের ব্যবস্থা এবং এরপরে আমাদের যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তান শাসন, এই সম্পর্কে আমরা জানবো। আজকে আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো যে সবচেয়ে যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে, আমি যে তোমাদেরকে এই ধারাবাহিক যে রেখেছি, এই ধারাবাহিকতা যদি তোমরা মনে রাখতে পারো, মানে কোন শাসক
প্রথম কোন শাসক ছিল, তারপর কোন শাসক গোষ্ঠী আসছে, তারপর কে আসছে, তারপর কে আসছে। যে প্রথমে মৌর্য শাসক, আমি আবার একটু বলে দিচ্ছি, তারপর গুপ্ত শাসকরা উত্তর এবং দক্ষিণ বাংলা শাসন করে, তারপর শশাঙ্ক যিনি বাংলার প্রথম বাঙালি শাসক ছিলেন। তারপর আছে মাৎসন্যায় যুগ, যখন কোনো শাসক ছিল না, মানে যখন বাংলা একটা বিশৃঙ্খলা বিরাজমান ছিল, আইন বিবর্জিত একটা রাষ্ট্রে পরিণত হয়েছিল। তারপর আসে যে পাল বংশ থেকে তারা প্রায় 400 বছর শাসন করেছিল। তারপর আসে সেন বংশ, তারা প্রায় 150 বছর শাসন করেছিল। তারপর আসে সেন বংশতে এই কিন্তু প্রাচীন যুগে শাসন ব্যবস্থা সমাপ্তি ঘটে। তারপর নতুন একটা শাসন ব্যবস্থা শুরু হয়, মানে মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে খলজি বংশের তিনি বাংলা দখল করেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি 1204 থেকে 1206 সাল পর্যন্ত শাসন করেন। তার মৃত্যুর পরে খলজি বংশের আরও অন্যান্য শাসকরা 1338 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তারপরে আসে সুলতানি আমল, তারা 1338 থেকে 1538 পর্যন্ত তারা শাসন করেছিল। সুলতানি আমলের এবং খলজি বংশ থেকেই কিন্তু বাংলায় ইসলাম প্রতিষ্ঠা শুরু হয়, মানে ইসলাম প্রচার শুরু হয়। তখন অনেক সুফি সাধক আসেন বাংলায়, আসার পরে তারা ইসলাম প্রচার শুরু করেন। তখন নিম্নবর্গের এই হিন্দুরা, তারা যারা উচ্চবর্গের হিন্দুদের মাধ্যমে শোষিত হতো, নির্যাতিত হতো, তারা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো। তারপর সুলতানি আমলের পর আসে 1538 খ্রিস্টাব্দে হুমায়ুন, মানে দিল্লির সম্রাট বাবরের পুত্র হুমায়ুন, তিনি বাংলার শাসন দখল করেন। তিনি 2 বছর দখল করার পর সেখানে শাসক গোষ্ঠীর অভাব ছিল বাংলায়। তখন এই সুযোগে বাংলায় নতুন একটা শাসক গোষ্ঠী গড়ে ওঠে, যেটা হচ্ছে স্বাধীন চেতা কিছু জমিদার গোষ্ঠী নিয়ে গড়ে ওঠে, যাকে একত্রে বলা হয় বারো-ভূঁইয়া শাসক ছিলেন ইসা শাসক। যখন ইসা খাঁ ছিলেন, তখন সম্রাট হুমায়ুনের পুত্র আকবর ইসা খাঁর নিকট মানসিংহকে পাঠান। মানসিংহ এবং ইসা খাঁর মধ্যে যুদ্ধ হওয়ার পরে তাদের যুদ্ধে কোনো ফলাফল না আসার কারণে তাদের মধ্যে একটা চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে তারা উভয়ের সমন্বয়ে তারা করলো, যে বাংলা শাসন করতে শুরু করলো। তারপরে আকবরের মৃত্যুর পরে তার দিল্লির ক্ষমতায় আসে সম্রাট জাহাঙ্গীর, আকবরের পুত্র জাহাঙ্গীর, আর এদিকে ইসা খাঁর পুত্র মুসা খাঁ ক্ষমতায় আসে। তো তারা তাদের বাবার মধ্যে যে চুক্তি হয়েছিল, তারা সেই চুক্তি মানতে নারাজ, সে কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তখন সম্রাট জাহাঙ্গীর ইসলাম খানকে প্রেরণ করেন মুসা খাঁর নিকট, এবং ইসলাম খান এবং মুসা খাঁর মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। আর সে যুদ্ধে 1610 সালে পরাজিত হন মুসা খাঁ। তখন সম্পূর্ণ ক্ষমতা মুঘল সম্রাটদের অধীনে চলে যায়। তখন ইসলাম খাঁ সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকাকে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। এভাবেই চলতে থাকে। তারপর জাহাঙ্গীরকে মুঘল সম্রাটদের দুর্বল হওয়ার সুযোগে আরেকটা বংশ সৃষ্টি হয়, সেটা প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে নবাব বংশের আমাদের স্বাধীন শেষ নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। 1756 সালে তিনি ক্ষমতায় আসেন। তারপর তার কাছ থেকে ইংরেজরা ক্ষমতা নিয়ে নেয় ইংরেজদের অধীনে 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে। এই হলো আমাদের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা যদি তোমরা মনে রাখতে পারো, আর আমি যে কথাগুলো বলেছি, যে সালের কথা উল্লেখ করেছি, এগুলো মনে রাখলে তোমরা আশা করি তোমরা এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা পারবা। আর আমি যে কথাগুলো বলেছি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসে না, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের পরের পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। আল্লাহ হাফেজ।